চন্দ্রকাননের সবাই বাকি দিনগুলোর মতো আজও সকাল সকাল উঠে পড়েছে। ঈদের লম্বা ছুটি শেষে রিশা, রোশনি আর রাফির স্কুল খুলেছে আজ থেকে। বাড়ির গিন্নিদের সকাল সকাল ছোটাছুটি তাই আর একটু বেশি। রাইসুল দেওয়ান টেবিলে বসতেই খবর পেলেন কাল বেশ রাতে করে ঈশান ফেরার কথা। এত লম্বা জার্নি করে ছেলেটা নিশ্চয় এত সকালে উঠবে না, হয়েছেও তাই। বাদবাকি সবাই উঠে একে একে বসেছে ডাইনিং টেবিলে। রাহেলা আর রিক্তা খাবার দিয়ে দিচ্ছেন সকলকে। রাইসুল সাহেব স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তোমার ছেলের সাথে তো দেখা হওয়ার উপায় নেই, বলবে মা ওকে একবার আশ্রমে যেতে বলছেন তিতিরকে সাথে নিয়ে। আজ বিকালে গেলেই ভালো হয়, ওখানে দু একদিন ঘুরে আসুক, মার ভালো লাগবে। স্বামীর কথায় মাথা নাড়লেন রাহেলা। শাশুড়ি তাকে ফোন দিয়েছে, তাদের অনাথ আশ্রম বৃদ্ধাশ্রমগুলোতে ভবন নির্মাণের কাজ চলছে। বৃদ্ধা নিজে তদারকি করছে সে সকল। রাইসুল দেওয়ানরা তিন ভাই প্রতিদিন কেউ না কেউ নিয়ম করে গিয়ে সব দেখে আসেন। তিতিরকে দেখতে বড্ড উতলা হয়েছেন বৃদ্ধা। ঈশান ফিরলে জরুরিভাবে ওখানে চলে যেতে বলছেন। ঘড়ির সময় সকাল ৮টা পার হয়েছে। গোটা বাড়ি হইচই মৃদুভাবে কানে এসছে ঈশানের। গত রাতে ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে রাত 2টো পার হয়ে গেছিল। বিছানায় উদম শরীরে উবুর হয়ে শুয়ে আছে ঈশান। পিঠের মাঝামাঝি অবধি কম্ফটা টেনে দেওয়া, দু হাত আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে মাথার দিককার বালিশটাকে। বাড়িতে এসে বোধহয় এতদিন পর একটু শান্তির ঘুম দিচ্ছিল, তা এ বাড়ির কারো বোধহয় পছন্দ হচ্ছে না। ঈশানের ঘুম পাতলা হয়ে আসে দ্রুত। স্পষ্ট কানে বাজে তার ছোট চাচি মুক্তা কিছু একটা নিয়ে রামধমক দিচ্ছে রিশাকে। রাফি সঙ্গে সঙ্গে চেঁচাচ্ছে তার শার্টের বোতাম আটকে দেওয়ার জন্য। বাকিদেরও আওয়াজ তো আছে। মোট কথা সকাল সকাল মাথা ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ঈশান বিরক্ত মুখে নিভু নিভু চোখে তাকায়। এত শব্দ তার ঘরে আসার উৎস খুঁজতে পেয়েও যায়। তার বেডরুমের দরজাটা বেশ হাট করে খোলা। রুমের মালকিন যে সকাল সকাল ঘুম থেকে উঠে দরজা খুলে নিচে চলে গেছে আর সে কারণে বাড়ির সবার কণ্ঠস্বর হুড়মুড়িয়ে তার ঘরে ঢুকছে তা বেশ বুঝতে পারল। এসবে অভ্যস্ত সে। কর্মব্যস্ততার দিনগুলোতে এমনই হয় এ বাড়িতে। কিন্তু যতদিন তার ঘরের মালিকানা তার নিজের ছিল ততদিন সেসব হইহুল্লোড় তার ঘরে ঢুকতে পারত না। এখন মালিকানা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়েছে জীবনধারা। ঈশান নিজের নাক মুখ ঘষে তুলতুলে বালিশে বা হাত বাড়িয়ে বেডসাইডে টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে সময় দেখে বেলা হয়েছে। সবাই অফিসে যাবে, পিচ্চিদের স্কুল আজ থেকে খুলছে। তিতির ঘরে নেই। মেয়েটার বেশ ভোর ভোর ঘুম থেকে ওঠার স্বভাব। এটা অবশ্য ঈশানের খুব একটা পছন্দ নেই। ঈশান চায় না ঘুম থেকে না জাগা পর্যন্ত তিতির যেন বেডেই থাকে। এই যেমন স্পষ্ট মনে আছে রাতে ঈশান ঘুমিয়েছে তিতিরের বুকে মুখ গুজে, ওর উদর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। অথচ সকাল সকাল নিজে সরে গিয়ে একটা কোলবালিশ ধরিয়ে দেখেছে মেয়েটা ভেগেছে। এর মধ্যে শুনতে পেল নুপুরের শব্দ। নিঃসন্দেহে তিতির আসছে। ঈশান আনমনা ভেঙে সোজা হয়ে শুলো। তিতির ঢুকলো, হাতে কফির মগ, চোখ মুখ ফুলো ফুলো। বোঝা গেল যে মহারানী বেশিক্ষণ আগে ওঠেনি ঘুম থেকে। শরীরে হালকা রঙের একটা ছিপির জড়ানো, বুকের উপর সুতি ওড়নাটা ছড়িয়ে রাখা। ঈশান জেগে থাকতে এক নজর দেখে চোখ সরিয়ে নিল তিতির। কফিটা টেবিলে কফিটা রেখে মিহি কণ্ঠে বলল, কফিটা তোকে কি বলেছিলাম? কি বলেছিলেন? আমি ওঠার আগে ঘর থেকে উধাও হতে নিষেধ করিনি? তিতির মুখটা অসহায় দেখে শান্ত গলা বলে, তা কী করে হয়? এত বেলা অবধি ঘুমানো যায়? আমি কখন এত বেলা অবধি ঘুমাই? তাছাড়া বাড়ির সবাই কি বলবে? ঈশান কপালের উপর এসে পড়ে থাকা এলোমেলো চুলগুলো আঙুলে ঠেলে পিছন দিকে দিল। সোজা হয়ে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসলো। গম্ভীর গলা বলল, কী ভাববে? বিবাহিত দম্পতি বেলা অবধি ঘুমাচ্ছে, এটাতে অবাক হওয়ার কী? তিতির লাজুক মুখ সরিয়ে হাত বাড়িয়ে কম্পটটা ভাঁজ করতে হাত লাগালো। ঈশান বিছানা ছাড়ল। কফিতে চুমুক দিতে দিতে এগিয়ে গিয়ে জানলাগুলো খুলে দিল। বাইরে এখন বৃষ্টি নেই। তিতির ঝটপটে গুছিয়ে ফেলল চাদরটা, টান টান করে ফেলল চাদর। বাথরুমের সামনে পড়ে থাকা গতরাতের ঈশানের পরনে থাকা ভেজা কাপড়গুলো তুলে রাখলো ময়লা কাপড়ের ঝুড়িতে। ঈশান লক্ষ্য করে তিতির ওর দিকে তাকাচ্ছে না। তাকালেও কেমন আড়চোখে, চোরের মতো লুকোনো দৃষ্টি যাকে বলে আর কি। তার কারণ খোঁজার প্রয়োজন পড়ল না।
কারণটা জানি। এই মুহূর্তে উদাম শরীরে দাঁড়িয়েছে। তিতির আলমারি থেকে পাতলা একটা টি শার্ট বের করে বাড়িয়ে দিল ঈশানের দিকে। কফিতে চুমুক দিয়ে ভুরু জোড়া উঁচুল। ঈশান, কি পরে নিন, শাওয়ার তো নেবই। তিতির আলগোছে টি শার্টটা ঈশানের হাতে গুজে সরে এলো সেখান থেকে। দ্রুত হাতে গুছিয়ে ফেললো এলোমেলো ঘরটাকে। ঈশানে ব্যাগপত্র সুটকেস সব জায়গার মতো গুছিয়ে রেখে দিল। ঈশান আর চোখে হাসলো। পাক্কা গিন্নি লাগছে একদম। মেয়েটা এখনও তার নগ্ন খোলামেলা শরীরে অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। তাকে ওভাবে দেখলে হাঁসফাঁস করে ওঠে। রাতে যদিও ঈশান ওর বুকে মুখ গুজে শুয়েছে, এতদিন খেয়াল করেছে তিতিরের বুকের বিদ্রোহ। দুপুরের দিকে এক পাক অফিসে গিয়েছিল ঈশান কিছু ফাইলপত্র বাবা চাচাকে দিয়ে আসতে। রাইসুলদান বেশ ক্ষেপে আছেন ছেলের উপর। অফিসে কোনো কাজে ঈশান ঢাকা যায়নি। হুট করে তাকে না জানিয়ে চলে গেছিল সেদিন। আর রাহেলা আর তিথিরকে জানিয়েছে অফিসের কাজে নাকি। মিথ্যে বলার কারণ না জানা অবধি রাগ করবে না তার। অপরদিকে ঈশানও একই রকম জেদি। সে কিছুতেই জানাবে না সে কেন না বলে ঠিক কী কারণে গিয়েছিল। তিতির নিশির ঘরে ছিল। দুপুরে খাবার খেয়ে বোনদের সাথে আড্ডা দিতে দিতে ঘুমিয়েছে সেখানে। দিন গড়িয়ে বিকেল পার হয়েছে, তাও সে নারীর ঘুম ভাঙার কোনো লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না। ভাই সাহেব, আমি আপনার কথা অনেক শুনেছি আপনার বন্ধুর কাছে। সারাক্ষণ বলতো। ওর ব্যবসাটা তখন ডুবতে বসলো। কি সাপোর্টটা করেছিলেন আপনি। আমি তো জানতাম না আপনি সেই মহান ব্যক্তি। ওর সেই বন্ধু রাসু। আজ দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলছি। বসার ঘরে সোফায় বসা তাহমিদ কায়েস আর তার মা, সাথে অবশ্যই এলাকার পরিচিত এক ঘটক সাহেব আছেন। তবে তিনি বেশ কাচুমাচু মুখে বসে আছেন। দেওয়ানবাড়ির মেয়ের জন্য সম্মতি নিয়ে আসার বুকের পাটা তার থাকলে তবে তো। তবে এই মহিলা তাকে এক প্রকার বগল দাবা করে নিয়ে এসেছেন। তবে যতটা ভীত হয়েছিলেন, এখানে এসে দেওয়ানদের আতিথ্যতা দেখে ভয়টা কমে গিয়েছে। মহিলাটা বেশ আটঘাট পেতে বাড়ি এসে হাজির। রাইসুল দেওয়ানের সাথে আগেই যোগাযোগটা সেরে রেখেছেন। কথা বলতে গিয়ে মহিলা নিশ্চিত হয়েছেন রাইসুল দেওয়ান আর তার প্রয়াত স্বামী কলেজ জীবনের বন্ধু, আর একই সঙ্গে এককালে ব্যবসার সাহায্য করে। রাইসুল দেওয়ান সাহেব একগাল হাসলেন। রাহেলা ততক্ষণে চায়ের আয়োজন করে ফেলেছেন। সেও এসে বসেছেন স্বামীর পাশে। ঘটক মশাইকে দেখে বুঝতে বাকি নেই বাড়ির কোনো এক মেয়ের জন্য এসেছেন এরা। তবে কার জন্য সেটা এখনও অবধি বুঝতে পারিনি। তা বাবা, তুমি তো এখানে গত মাসে জয়েন করছো, সেটা তো আমি জানি, কিন্তু একদম জানতাম না তুমি নজরুলের ছেলে। তাহমিদ বিনয়ের সাথে মাথা ঝাঁকলেন, নরম স্বরে বললেন, আমি নিজেই জানতাম না আঙ্কেল। জানলে অবশ্য আর আগে যোগাযোগ করতাম। এক এক করে নানা কথা উঠল দুই পরিবারের মধ্যে। তাহমিদের বাবা মারা যায়, তার আগের জীবন, পরের অবস্থা, বর্তমান, সকল কিছু নিয়ে গল্প জমে উঠছে এর মধ্যে। রাশেদ সাহেব এবং রাহিয়ান সাহেবও ফিরছেন সবে। তারাও যোগ দিয়েছেন ভাইদের সাথে। ভাইজান, আপনাদের ছেলেমেয়ে তো দেখছি না। রাইসুল দেওয়ান ওদিকে ফিরে রাফিকে ইশারা করলে বলল, ঈশানকে ডাকতে। নয়ন এখনো ফেরেনি। তাছাড়া মেয়েদের বাইরের মানুষদের সামনে হুটহাট ডেকে আনার মানেই হয় না। দিনের আলো নিভেছে রয়েছে। ঈশান টেবিলে চেয়ারে বসা। নিস্তব্ধ ঘরে তার ল্যাপটপে খুটখাট আওয়াজ হচ্ছে। আজ অসময়ে হঠাৎ বাবা চাচাদের কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল। এ সময় বাড়ি ফেরে না কেউ, অথচ নিচ থেকে ভারী কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়। রাফি ডাকে। ঈশান ভারী পায়ে এসে দাঁড়ালো ড্রয়িং রুমে। ছেলেকে বসতে ইশারা করলো তিনি। পরিচয় করে দিলেন। ঈশান শান্ত দৃষ্টিতে তাকিয়েছে ওদিকের সোফা বসা পুরুষটির দিকে। এই সেই তাহমিদ কাইসে। কয়েকদিন আগে তমাদের কলেজে ইফতার পার্টির শেষে যে ছেলেটা তিতির তমাকে বাড়ি পৌঁছে দিতে আহ্লাদি করেছিল। তাছাড়া নিয়াজের বাড়িতে তিতিরের খোঁজ করতে রেগুলার যায়। ঈশানের ধারণা ছিল নিয়াজ মজা করেছে কথাগুলো, কিন্তু এ বান্দা তো ঠিক মাকে নিয়ে হাজির হয়ে গেছে তার বউয়ের হাত চাইতে। পাগল বন্ধুগুলো কথার গুরুত্ব না দিয়ে শালা আর এক ভুল করেছে। ঈশান খুব একটা কথা বলে না। তাহমিদ আমার ননস্টপ বলে যাচ্ছেন, এখনও অবধি মূল কথায় এসে পৌঁছাননি। ঈশান ছোট্ট করে মেসেজ করে নিশিকে কোনোভাবে তিতিরকে নিচে না নামতে দিতে বলে রাখে। মহিলা আর বেশিক্ষণ সময় নিলেন না। ইনি বিনি বলেই ফেললেন যা বলতে এসলেন। গলায় কাশি দিয়ে পরিষ্কার করে রাইসুল সাহেবকে উদ্দেশ্য করে বললেন, তাহলে কথাটা বলেই ফেলি ভাইজান, বিষয়টা নিয়ে আপনার সাথে দেখা করতে আসা।
এটা প্রায় 15 দিন হলো পরিকল্পনা করে যাচ্ছিলাম। যদি বলে কেন আসিনি, তাহলে বলবো কিভাবে বলবো বিষয়টা বুঝতে পারছিলাম না। রাইসুল দেওয়ান একবার আর চোখে স্ত্রী আর ভাইয়ের দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, এত ভাববার কি আছে ভাবি? যা বলবেন নির্দ্বিধায় বলে ফেলুন। আপনার বাড়ির মেয়েকে আমার ছেলের জন্য পছন্দ করছি। কি যে পুতুলের মতো মুখটা! এতক্ষণে আন্দাজ করলো তাহমিদ মায়ের কথায় খানিকটা থমকালো সকলে। তার একটা কারণও অবশ্য আছে। বিবাহযোগ্য মেয়ে তিনটে। তিতিরের বিয়ের কথা এলাকার অজানা। তাছাড়া নিশি সবার বড়, নুরিও যথেষ্ট বড় হয়েছে। আমার মেয়ে ভাবি তিনটা। কার জন্য? জানি তো ভাইজান, সব খবরাখবর নিয়ে এসেছি। আপনাদের বিবাহযোগ্য কন্যা তিনজন। আমরা অবশ্য একটু ডিঙিয়ে হাত চাইব। মানে বড় দুজনকে জানাশোনা নেই আমার। আমার ছেলে প্রথম দেখেছে আপনার ছোট মেয়েটাকে, মানে আপনার বোনের মেয়েটাকে। ওর নাম তো তিতির, তো ওর হাত চাইতে এসেছি। এতক্ষণ আগ্রহ নিয়ে বসে থাকা দেওয়ান বাড়ির সকলের মাথায় বজ্রপাত হলো যেন। হতভম্ব হয়ে গেল উপস্থিত সকলে। ভয়ার্ত মুখে তাকালো ঈশানের দিকে। ঈশান বসা তাহমিদের মুখোমুখি, এবং এই মুহূর্তে সকলের তীব্র ধারণা ছিল কিছু একটা ঘটবে। দক্ষযজ্ঞ না বদলে হয়। তবে তেমন কিছুই ঘটল না। ঈশান ভাবলেসিন চেহারা দেখে অবাক হলো সবাই। আর খানিকটা অবাক করে দিলে তাহমিদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, কততম বিসিএস? 47তম। বাংলায় অনার্স মাস্টার। জি। সাহিত্যপ্রেমী বুঝি ছোট থেকে? ভেরি গুড। তা এখানে সেটেল হওয়ার চিন্তা আছে নাকি ঢাকাতে? পরিবার পরিজন সবাই ঢাকাতে, এখানে সম্ভব নয় আর কি। আন্ডারস্টুড। ঈশানের এত শান্ত ব্যবহার কিসের পূর্বাভাস বুঝে উঠতে পারছে না কেউই। তবে এসবের মধ্যে বিরক্ত হচ্ছে স্বয়ং রাইসুল দেওয়ান। মেয়েটাকে বিয়ে দিয়েছে নিজের ছেলের সাথে। একটা সময় বাড়ির মেয়ে ছিল, এখন সেই হিসাবে অগ্রগতি স্বরূপ দেওয়ান বাড়ির বড় ছেলের বউ, বড় বউয়ের বাড়ির। অথচ তার জন্য নাকি বিয়ের সম্বন্ধ এসছে। আসবে না বা কেন? তার অতি বুদ্ধিমান ছেলে তো জনসম্মুখে ব্যাচেলর সেজে থাকতে চায়। কতবার বলা হলো 5 গ্রাম জানিয়ে বিয়েটা সারা হোক। দেওয়ানবাড়ির ছেলেমেয়ের বিয়ে লুকিয়ে ছাপিয়ে হবে মানে? তা নয়। কোথাকার কোন সমস্যার জের ধরে বিয়ের মতো বিষয়ে চাপিয়ে রাখতে হবে? ঈশান বেশ খুঁটিয়ে খুঁটিয়ে এটার সাথে জিজ্ঞাসা করছিল। তা আমি স্বাচ্ছন্দ্যে উত্তর দিয়ে যাচ্ছি। পাত্রীর বড় ভাই গল্প কথা। রিশা, রোশনি, রাফি এক কোণে দাঁড়িয়েছে। রাফি ছুটে গেল নিশির রুমে। তাদের বারবির আবার বিয়ে হবে। মজার ব্যাপার না? রাইসুল সাহেব স্ত্রীর কানের কাছে মুখ এগিয়ে বিরক্ত স্বরে দাঁতে দাঁত পিষে বললেন, তোমার ছেলে পাগল হয়ে গেছে রাহেলা। নিজের বউয়ের বিয়ের প্রস্তাব এসেছে, আর তার সাথে কিনা এত মাখো মাখো গল্প ঘুরছে। ও কি ভুলে গেল তিতির ওর বোন নেই, বউ এখন? রাহেলা ঠোঁট টিপে হাসে। জায়েদের দিকে তাকায় অসহায় চোখে। তারা মুখে আঁচল দিয়ে হা করে গিলছে সবটা। বিয়ের প্রস্তাবে খানিকটা থমকালো। যেটা তেমন কিছু হয়নি তাদের। তবে ঈশানের এই ভাবলেশীনতা মাথায় ঢুকতে যাচ্ছে না। নিশি নুড়ি কাচিমুচু করতে করতে এসে দাঁড়িয়েছে দোতলার করিডোরে। পিলারে আলারে দাঁড়িয়ে দুজনেই। ওদের পাশে আগ্রহ চোখে নিচের দিকে তাকিয়েছে রিশারা তিনজন। রিশা, রোশনি বিষয়টা বোঝার বয়স হলো, ছোট্ট রফিসও সবে ঊর্ধ্বে। সে তো খুশির চোটে তিতিরকে ডেকে তুলতে মরিয়া হয়ে আছে। তবে নিশিকে টেনে টুনে এনে দাঁড় করেছে। রাইসুল সাহেব গুটি কয়েকবার গলা খাঁকড়ে দিলেন। ছেলের মনোযোগ কাটতে চাইলেন নিজের দিকে, তবে হলো না। ঈশান মনে মনে বাবার উপর জেদ নিয়ে বেশ মন দিয়ে আলাপ করছেন তাহমিদের সাথে। তাহমিদের মার হাসি হাসি মুখের দিক তাকিয়ে সেদিকে। আর দৃঢ় ধারণা মেয়ের ভাইয়ের পছন্দ হয়েছে তার ছেলেকে। পছন্দ না হয়ে কোথায় যাবে? তার ছেলে লাখে একটা। ভাইজান, আপনার আপত্তি না থাকলে তিতির মাকে একটাবার দেখতে চাই। সত্যি বলতে আমি সামনাসামনি দেখিই নি। এ কি মেয়ে কানা না খোড়া কিনা সেটা না জেনেই বিয়ের প্রস্তাব নিয়েছেন আন্টি? ঈশানের বাঁকা কথায় মহিলা সম্ভবত ধরতে পারল না। একগাল হেসে বললেন, এলাকায় তোমার বোনের রূপ গুণের প্রশংসা সকলের মুখে মুখে। তাছাড়া তোমার বন্ধুর মাও তো প্রশংসার পঞ্চমুখ। ঈশান চমৎকার হাসল মহিলার কথা শুনে। সে আর কিছু বলবে তার আগে কথার মাঝে কথা বলল রাইসুল সাহেব। ছেলে এত নির্বিকার রূপ অসহ্য ঠেকছে তার কাছে। ছেলেকে কয়েকবার চোখের ইশারায় মনোভাব বোঝার চেষ্টা করলো। তবে ঈশান ভুলেও তাকাচ্ছে না তার দিকে। আসলে ভাবি, সত্যি বলতে আমার বড় আরও দুটো মেয়ে আছে। তাছাড়া আমার মা বেঁচে আছেন। নাতি নাতনিদের ক্ষেত্রে সিদ্ধান্ত সেই নেন। তিনি আপাতত বাড়িতে নেই। আমি কথায় এগোতে পারছি না। মহিলা হাসি মুখে জবাব দিলেন, সমস্যা নেই, আমরা অপেক্ষা করব।
রাইসুল দেওয়ান অগ্নিদৃষ্টিতে ছেলের মতিমুখতেই বোঝা দুষ্কর। আপনার ছেলে সত্যি লাখে একটা। তিতির মায়ের সাথে সত্যি মানাবে রাজযোটক। আমি আমার মায়ের সাথে বিশেষভাবে কথা বলবো। এরকম ছেলে আর কোথায় পাবে? ঈশান ভুরু কুচকে তাকালো বাবার দিকে। তার বাবা যে তার উপর ক্ষেপে তার বউয়ের বিয়ের তোড়জোড় শুরু করতে যাচ্ছে তা বুঝতে বাকি নেই তার। অবশ্য সেও সমপরিমাণ আছে। বিয়ের কথা তো এতক্ষণে হচ্ছে। এদের আদর আপ্যায়ন করেই বাড়িতে তো তিনিই এনেছেন। ছেলের বউয়ের জন্য যে শ্বশুর ঘটা করে সম্বন্ধ নিয়ে আসতে পারে সে বাপকে আর কি বলা যায়। আরও ঘণ্টাখানেক চলল আলাপ আলোচনা। মহিলা একদম আটঘাট বেঁধে নেমেছে। তবে দীর্ঘ আলাপের পর খানিক হলেও মহিলা দমল হয়তোবা। জোর দিয়ে জানালো ছেলেকে যদি বিয়ে না করান ওই মেয়েকে নেবেন তারা। এত সহজে হার মানবেন না। তিতিরের জন্য এমন ছেলে পাতাল ফুঁড়ে খুঁজে বের করা যাবে না। তাহমিদ তার মাকে নিয়ে বিদায় হওয়ার মাত্র রাইসুলদান তেড়ে এলেন ছেলের দিকে। তেতো গলায় বললেন, বেয়াদব ছেলে, হচ্ছেটা কি এসব? সমস্যা কি তোমার? ঈশান বর্ষার সেরে উঠে দাঁড়ালো। তার মুখ স্বাভাবিক এখনো। স্বাভাবিক কণ্ঠে বলল, সেটা তো আমি জিজ্ঞেস করব। ঘটক বাড়ি এসে সাহস পাচ্ছে কি করে? তুমি অনুমতি না দিলে আমি কি করে জানতাম তারা বিয়ের সম্বন্ধ নিয়ে আসছে, তাও আবার তিতিরের জন্য? তুমি জানাতে দিচ্ছ না কেন? সবাইকে জানিয়ে দিলে তো কেউ এমুখ হওয়ার সাহস পেত না। আমার সময় মতো ঠিক জানিয়ে দেবো। সে সময় কবে হবে? এতদিন কারণ না জানলো কেন বিয়ের কথা পাবলিক করতে চাও না তুমি? মানতে পারোনি আমার মেয়েটাকে? সেটা হলে বলো। আজ যা ব্যবহার দেখালে তোমরা, তুমি তো হাসতে হাসতে নিজের বউয়ের বিয়ে দিতে চাও। তুমি শ্বশুর হয়ে ছেলের বউয়ের সম্বন্ধ টেনে নিয়ে আসতে পারো? তোমার ছেলে হিসেবে সেটুকু সৌজন্যতা দেখানো তো উচিত। রাইসুল সাহেব দ্বিগুণ চটলেন। ঘুরে ফিরে তার প্রশ্নের জবাব না দিয়ে শুধু হেয়ালি চিবিয়ে চিবিয়ে বলল, তেরামি আমার সাথে আর করবে না। তোমার জীবন নিয়ে যা ইচ্ছে করো। আমার কলিজার টুকরো দিয়েছি তোমাকে, আমার বোনের আমানত। হৃদয়ে আগলে বড় করেছি। সেটা নিজের কাছে যত্নে রাখতে পারলে বলো, না পারলে সেটাও বলো। আমি ওকে অন্য পাত্রস্থ করব ভালো করে, যে সম্মান পরিচিতি স্বীকৃতি দেবে সমাজে, ভালোবাসবে সবসময়। সেটা প্রকাশে কার্পণ্য করবে না। বলো যদি চাও। জানাজানি হয়নি যেহেতু, আর নাই জানুক কেউ। ঈশানের মুখ এতক্ষণ কঠিন হলো, শক্ত হয়ে গেল চোয়াল। রাহেলা ছুটে এলেন স্বামীর কাছে, বাহুমূলে ঝাঁকিয়ে হতাশ কণ্ঠে বললেন, কি যাতা বলছো রাগের মাথায়? ঈশান তো বলেছে ওর কারণ আছে, না জানো কি কারণ সেটা বলেছে। মা আসুক একবার, আমরা ওদের বিয়েটা ধুমধাম দেবো, তাই বলে এসব বলবে? ঈশান রক্তি মুখে দিকে তাকিয়ে এগিয়ে এলেন রাশেদ সাহেব। ভাই, ভাতিজাকে চেনো, কেউ কারো থেকে কম যায় না। হুলস্থুল কিছু বাড়াবাড়ি হওয়ার আগে সরানো দরকার দুজনকে। বাড়িতে এক দফা তৃতীয় বিচ্ছেদ হয়ে গেল, অথচ যাকে ঘিরে এত ঘটনা সে ঘুম থেকে উঠল সন্ধ্যা 7টার দিকে। নিশি পাশে বসে ভার্সিটির অ্যাসাইনমেন্ট করছিল। তিতির আনমনা ভেঙে উঠে বসতে ঘরে ঢুকলো রাফি। নিশির জন্য পাকোড়া নিয়ে এসেছে নিচ থেকে। তিতিরকে জাগতে দেখে গড় গড় করে বলল, তোমার বিয়ে বাড়বি? সদ্য ঘুম থেকে ওঠা তিতিরের মুখ ইশারা করলো। রাফি সদ্য কী বলল সেটা বুঝতে পারেনি। সেটা বোঝালে ঠোঁট টিপে হাসছে। পকোড়া হাতে কামড় বসাতে বসাতে বাঁকা কণ্ঠে বলল, তোর বিয়ের কথা আসছে আর কি? রাফি সেটাই বলছে। হ্যাঁ। রাফি হাত নেড়ে মহা উৎসাহের সাথে জবাব দিল, ছেলে খুব ভালো, সবাই রাজি। বড় ভাইয়ের সাথে খুব মিল হয়ে গেছে ভাইয়াটার। কিন্তু বারবি, আমার একটাই প্রশ্ন। কি? একদিন বড় ভাইয়া কাউকে ফোনে বলছিল তুমি নাকি তার জিনিস। তাহলে অন্য কাউকে কেন বিয়ে দিয়ে দেবে বড় ভাইয়া? তুমি না তার বউ? রিশা আপু তো বলল বউয়ের বিয়ে দেওয়া যায় না, কিন্তু ওদিকে তো বড় বাবু বলল বিয়ে দিয়ে দিবে তোমায়। তিতিরের এক মুহূর্তের জন্য মনে হলো সে বুঝি ট্রাই টাইম টেবিল করেছে। দু হাতে চোখ জোড়া ডলে বড় বড় তাকানোর চেষ্টা করলো নিশির দিকে। তার বিয়ের কথা হচ্ছে মানে? নিশি শব্দ করে হেসে ফেলল তিতির বোকা বোকা মুখের ধরন দেখে। বোনের হাত ধরে টেনে নামালো বিছানা থেকে। ফ্রেশ হয়ে আয়, ঘুম চোখে কি বলছি বুঝবি কি করে? ফ্রেশ হয়ে পকোড়া চিবোতে চিবোতে বিকেলে ঘটে যাওয়া সব ঘটনা বর্ণনা সত্যিতে হাসবে, কাঁদবে নাকি রাগ করবে বুঝে এলো না তার। জানলার সামনে ঈশান স্টাডি টেবিলে, সেখানে বসে কাজে মন দেওয়ার চেষ্টা করছে। তিতিরের উপর রেগে ভুম হয়েছে। নিজের ঘর রেখে ঘুমিয়েছে অন্যের ঘরে যেয়ে। ঈশান নিজেও গিয়ে আসতে পারছে না। তার উপর বিকেলের ঘটনা টোটালি ডিস্টার্ব সে।
রাত করে শাওয়ার নিচে, গরম একদম নেই, কারণ বৃষ্টির কারণে বেশ ঠান্ডা আবহাওয়া। তবুও দরদর করে ঘামছে সে। চুলগুলো এখনো জবজবে ভেজা, মুছেনি। উদাম শরীরে পানি চিকচিক করছে। খোলা জানলার দিকে হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করছে শীতল আকাশ। আকাশে মস্ত বড় একটা চাঁদ, আলো ঝলমল করছে বাইরেটা। এখন এমন সময় শব্দ করে দরজা লাগানোর শব্দ পাওয়া যায়, খুবই পরিচিত মেলি গান। সাথে সাথে নুপুরের রুনঝুন শব্দটা আসে। ঈশান ঘুরে তাকালো, মাথাটা দপদপ করছে। তিথি চেয়ার টেনে ঈশানকে ঘেঁষে বসলো। ঈশান ল্যাপটপ হাতে চালাচ্ছে। কিবোর্ডের খুটখাট আওয়াজ গোটা ঘর জুড়ে দিব্যি টের পেল একজোড়া চোখ ওর দিকে অপলক তাকিয়ে। এই দৃষ্টি মরণ দেখতে পায় সে নিজের। এলোমেলো হয় সব। গম্ভীর কণ্ঠে বলল, তোর দৃষ্টি হৃদয় ছিদ্র করে ফেলে। কাজের ব্যস্ত এখন, তাগাবি না ওভাবে ঘন ঘন। কনসেন্ট্রেট করতে পারছি না কাজে। তিতির খেয়াল করলো এলোমেলো ফোল্ডারে ঢুকে অযথা চাপাচাপি করছে কিবোর্ডে। আহামরি কাজ চোখে পড়ল না। আমার বিয়ের কথা বললেন কেন তখন? ঈশানের মেজাজ খারাপ আরও খারাপ হলো। এরই মধ্যে যে ম্যাডামের খবর কানে গেছে, না দেখে জবাব দিল, সম্বন্ধ এসেছে তোর জন্য। ছেলে বিজিএস ক্যাডার, সরকারি কলেজের বাংলা টিচার, সাহিত্য জানে, রোমান্টিক হবে টবে। তোর বড় মামার কাছে ছবি দেখে আয়, পছন্দ হলে বলিস। তিতিরের মুখ অন্ধকার হয়ে গেল। সব সময় হেয়ালি। নিশির কাছে শুনে এলো কি হেসে খেলেই না গল্প করছে পাত্রপক্ষের সাথে, যেন বিয়ে দিতে পারে এক পায়ে। তিতির চেঁচিয়ে উঠল, বাজ খাই কণ্ঠে বলল, বাসরটা করে এসে বলবো। অসহ্য লোক, মাথা খারাপ একটা লোক আপনি। বদ্ধ উন্মাদের সাথে আমার বিয়ে দিয়েছে সবাই। আছে আসছে বউয়ের বিয়ে দিতে। ঈশান নিজের চেয়ারটা ঘুরিয়ে নিল তিতিরের দিকে। ঘুরিয়ে তিতির খেয়াল করলো ঈশানের উদাম আধ ভেজা শরীর, টপ টপ করে পানি পড়ছে চুল থেকে। এ সময় শাওয়ার নিয়েছে লোকটা। ঈশান কিছু বলবে তার আগে গজগজ করতে করতে উঠে বারান্দার দিকে গেল। তোয়াল এনে মুছে দিল মাথাটা। উদাম শরীর মুছে দিয়ে বিছানার দিকে শার্টটা ছুঁড়ে মারল ঈশানের দিকে। ঈশান পড়ল না, বরং গম্ভীর মুখে বলল, ঢেকে ঢুকে চলাফেরা করবি এখন থেকে। রূপ জনগণকে দেখানোর কি আছে? আমি ছাড়া এত সাজগোজ করে কাকে দেখাবি? কোনো মানে হয়? পাপ এমনি কম করিস নে। পরপুরুষকে নিজের রূপ দেখিয়ে পাপের ভাগ আর বাড়াবি না। তিথির ডান ভুরু উঁচিয়ে বলে, জেলাস হওয়া উচিত নয়। তিতির নিজের মুখে আসা হাসিটুকু আলগোছে গিলে নিল। ঠান্ডা স্বরে বলল, বউ তো শুধু ঘরে সাজিয়ে রাখার জন্য। পরিচয় দিবেন না, সমাজে বিয়ে করছেন সেটা জানাবেন না। নিজের ডিমান্ড ধরে রাখতে ব্যাচেলার পরিচয় দিবেন। বউয়ের সম্বন্ধ আসবে না তাহলে? ঈশান স্থির চোখে তাকিয়ে রয় তিতিরের দিকে। তার বাপের মতো হাবভাব মেয়েটার। এই একটা বিষয় নিয়ে খোটা তাকে জ্বালাতে পোড়াতে ব্যস্ত। আর কয়েকটা দিন, তারপর তো জানাবে সকলকে। এই কয়েকদিন এদের সহ্য না। পাত্রের লাইন লাগিয়েছে। এই গাধা মেয়েটাকে অভিযোগ করছে একই রকম। ঈশান জোরে জোরে শ্বাস ফেলল, অসহায় স্বরে বলল, তোকে বিয়ে করাটা লস বুঝলি? নিজে বাসর করতে পারলাম না, এদিকে তোর আশিকরা পিছু ছাড়ে না। পথঘাট অব্দি ঠিক ছিল। বান্দররা তো বান্দারা তো সোজা বাড়ি অব্দি বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসছে। তিতিরে হাসি পায় ঈশানের ভঙ্গিতে। নিজেও বাঁকা গলা বলে, মোটেও লস নেই। সুন্দরী বউ যৌতুক ভেবে দেখেছেন? একবার আমার সব আশিকদের হারিয়ে একটাবার কষ্ট করে বাসরটা সেরে ফেলতেন, পরবর্তীতে আপনার বাচ্চারা কত সুন্দর হবে। ঈশান ঠোঁট বাঁকিয়ে হেলান দিয়ে বসলো রকিং চেয়ারটাতে। বাসর করতে পারল না এতদিনে। তার বাপটা আবার আরেক জায়গায় বউটার বিয়ে দিতে ছেলে টেলে নিয়ে আসছে। সেখানে আবার বাসর ছেড়ে রাতারাতি বাচ্চা। হায় হ্যাঁ, মক্কা বহুত দূর জানেমান। আমার এই ফাটা কপাল নিয়ে বাসর না সেরে বাচ্চার স্বপ্ন আমি আপাতত দেখতে পাচ্ছি না, ক্ষমা করবেন। তিতির পাশ থেকে কোলবালিশটা টেনে কোলের উপর নিল। জানলার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ফিচেল করে বলল, তাহলে আর কি দেওয়ান সাহেব, এত সহজে ফেড আপ? বাপ ডাক শোনার বদলে না হয় মামা ডাক শুনলেন। এটাও বড় মধুর ডাক কিন্তু। গরম তেলে পানি পড়লে যেন স্যাঁত করে। ঈশানের অবস্থা তেমনই হলো। তিতির হেয়ালি কথা, মাথা ঘুরে উঠল। বলে কি শেষমেশ মামা? তিতিরের বাচ্চা মামা ডাকবে তাকে? এও মানতে হবে এ জীবনে? তা হতে দিবে না। আশ্চর্যের কথা, ঈশান জানলা দিয়ে বাইরে আকাশের দিকে তাকিয়ে অসহায় ঈশান জানলা দিয়ে বাইরে আকাশের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোকে হেদায়েত দান করুক, জলদি সব বদ চিন্তা থেকে তোকে দূরে করুক।
অত্যাচারী নারী থেকে স্বামী সোহাগী করুক। বিবাহিত জীবনে পরবর্তী ফরজ কাজটা দ্রুত সেরে ফেলার মতো মনের জোর দাঁড় করুক। সবশেষে আমাকে তোর বাচ্চার মামা নয় বাপ হওয়ার তৌফিক দান করুক। ঈশান তিতির রক্তিম মুখে হা করে শুনছিল ঈশানের পাগল প্রলাপগুলো। ঈশান চট করে তাকে দেখে ফিরল। ওকে ওভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে ধমকে উঠল, আমিন বল অত্যাচারী। তিতির হতভম্ব। ঈশান উল্টোপাল্টা কথাগুলো কেমন গড়গড়িয়ে বলে গেল। হাসবে নাকি লজ্জা পাবে টের পাচ্ছে না। ঈশান তিতিরের হাত টেনে ধরল শক্ত করে, ভারী আওয়াজে বলল, আমি বাদে বাইরের কোনো পুরুষের সামনে নিজের চেহারা দেখাবি না। ওই রূপ ওই সৌন্দর্য এক আমি ছাড়া কোনো পুরুষ দেখবে, প্রশংসা করবে, স্বামী হয়ে আমি সেটা সহ্য করতে পারবো না। বিয়ের স্বীকৃতির বিষয়টা তো আর কটা দিন সময় দেয়। প্রবলেমগুলো সলভ হলে আমি জনসম্মুখে সিলমোহর করে তোকে নিজের বলে জানান দেব। শুধু কোনো পরিস্থিতিতে ভুল বুঝবি না, কেমন? তিতির আলতো মাথা নাড়ল, মিনমিন করে বলল, কাল নানুবাবুর কাছে যেতে বলছে বড় মামুনি। নানুবাবু নাকি আমাদের যেতে বলছে। মাথা নাড়ল ঈশান। তা মাকে তাকে জানিয়েছে, এমনকি দিদা খানিকাকে তাকে ফোন করে জানিয়েছে কাল দুপুরের পর রওনা দেবে। কালকে যাবো লাঞ্চের পর, আমি অফিস থেকে ফিরলে। থাকবো কি কয়েকদিন? 2-3 দিন সর্বোচ্চ। অতদূর পথ ঘন ঘন জার্নিতে শরীর খারাপ করবে তোর। কাল যাব, মাঝে একদিন, পরের দিন সন্ধ্যার দিকে ফিরব। ঈশান আর তিতিরের মধ্যে কোনো ধরনের শারীরিক সম্পর্ক তৈরি হয়েছে কিনা সেটার জবাব চাই আমার। 2 দিনের মধ্যে সেটা জানাবে আমাকে তুমি। গাঢ় হয়ে বিছানায় বসা নুরি, কান ধরে রাখা ফোন, সেটার উপর পাশের মানুষটা স্বয়ং ইয়া ইয়াসমির্জা। মেয়েটা হাত থরথর করে কাঁপছে। হালকা গলায় কোনো মতে উচ্চারণ করতে পারল কয়েকটা শব্দ। ছি, সেটা কি করে হয়? ভাই বোন ওরা আমার, আমি ওদের প্রাইভেট কথা কি করে জিজ্ঞাসা করবো? সেটা তুমি না? ধমকে ওঠে ইয়াস, গম্ভীর কণ্ঠ আর বিশ্রী শোনায়। তোমার বোনটাকে আমার চাই নুরি। আই ওয়ান্ট হার। সবভাবে ওকে চাই। ও আমার হবে। আর আমার জিনিস তোমার ভাই ছুঁয়েছে কিনা সেটা জানবো না? তিতির আমার ছোট বোন ইয়াস। তো আমি অ্যাডিক্টেড উইথ হার। চাই ওকে আমি। নিজের জিনিস অন্য কেউ আগে এঁটো করে ফেলছে কিনা জানতে হবে না? অবশ্য আমি কাছে টানলে সেটা বুঝতে কয়েক সেকেন্ড লাগবে। তুমি অন্য কোনো মেয়ের সাথে? অশ্লীল হাসল ইয়াস। গা শিরশির করে ওঠে নুরির হাসিতে। বহুবার অভিজ্ঞতা ভুল করে না জান। তবে তোমার বোনটাকে সবভাবে মানতে রাজি আমি। ওরকম জিনিস নিজের করে একটু একটু ছাড় চলে। আজকাল ইয়াজের এসব কথা বা কাজে কষ্ট হয় না নুরির। ভালোবাসা মরে গেছে হলেও হতে পারে। ভালোবাসার থেকে ঘৃণার পাল্লা অনেক ভারী হয়ে গেছে। তার হাত পা বাঁধা। লোকটা তার ভাই বোনের উপর নিজের ঘৃণিত নজর দিচ্ছে, তবুও কিছু করতে পারছে না সে। লোকটাকে সাহায্য করে যেতে হচ্ছে, না হলে সে অনর্থ ঘটবে। কানে এসে বাড়ি গেল সেদিনের রাতের ইয়াজের বলা কথাগুলো। থরথরিয়ে কেঁপে উঠল গোটা শরীর। 2 দিন সময় যান। অবশ্য ওটা না জানলে আমার চলবে, তবুও জানতে চাই বিস্তারিত বল সবই। নুরি চোখ মুখ বুঝে বদ্ধ চোখের কার্নিশ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ে। ঈশান বারবার বলেছিল অন্ধের মতো কাউকে ভালো না বাসতে। নিজের উপর ঘৃণা হয় আজকাল। মরে যেতে ইচ্ছা হয় এমন একটা মানুষকে ভালোবাসার অপরাধী। সাজের মায়া পর্ব 25। পুরো গল্পটা প্লে লিস্টে। আর আকাশ পেয়ে গল্পটাও চলবে কন্টিনিউ। এই গল্পটাও চলবে। এই গল্পটা শেষের দিকে আর